কি খবর তোমাদের, কেমন আছো তোমরা সবাই? সো বীজগাণিতিক রাশির লাস্ট ক্লাসটাতে আমরা করছিলাম হচ্ছে চক্রক্রমিক যে রাশিগুলো আছে তাদের উৎপাদকের বিশ্লেষণ, এবং তোমাদের বলছিলাম এটার উপরে আরেকটা ক্লাস হবে, কারণ আজকের ক্লাসটাতে আমরা পদ্ধতি 2 দেখাবো। মানে আরো একটা সহজ পদ্ধতি আছে যেই পদ্ধতিকে অনুসরণ করে তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা, শুধুমাত্র চক্রক্রমিক রাশিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তার আগে উদাহরণ 17 নাম্বার এবং তোমাদের অনুশীলনীর 7-এর ঘ নাম্বার, এই দুইটা ম্যাথ একটু করে নেওয়া যাক, কারণ লাস্ট ক্লাসটা বড় হওয়ার জন্য এই দুইটা ম্যাথ বাদ পড়ে গেছিল। সো এই দুইটা ম্যাথ আমরা একটু করি, এরপরে হচ্ছে আমরা পদ্ধতি 2টা একটু দেখি। এখন আসো উদাহরণ 7 নাম্বারটার দিকে খেয়াল, 17 নাম্বারের দিকে খেয়াল করো। এখানে একটা দুইটা তিনটা চারটা রাশি আছে, বিসি সি এ বি এ বি সি, চক্রক্রমে আছে। তাহলে একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা যে পদ্ধতিতে করতেছিলাম ওই পদ্ধতিতে এই ম্যাথটা শেষ করব। তাহলে এখন আমার কাজ কি? কাজ হচ্ছে ফার্স্টে গুণ করে দেওয়া। এবার দেখো, বি দ্বারা এই সবগুলাকে গুণ করে দাও। বি দ্বারা গুণ করে দিলে হবে বিসি প্লাস এ বি। এবার সি দ্বারা গুণ করো, সি দ্বারা সি কে গুণ করলে সি স্কয়ার প্লাস সি এ। এই হচ্ছে প্রথম দুইটা গুণ করা শেষ। এরপরে বাদ থাকলো এ বি প্লাস এ বি সি ইকুয়াল টু, এবার দেখো এই যে বিসি দ্বারা এ কে গুণ করো বা এ দ্বারা সবগুলাকে গুণ করো। এ দ্বারা বিসি কে গুণ করলে হয়ে যাবে এ বি সি, প্লাস এ দ্বারা এ বি কে গুণ করলে হবে এ স্কয়ার বি, প্লাস এ দ্বারা সি স্কয়ার কে গুণ করলে হবে সি স্কয়ার এ, প্লাস এ দ্বারা সি এ কে গুণ করলে হবে সি এ স্কয়ার। এই হচ্ছে এ দ্বারা গুণ করা শেষ। এখন হচ্ছে আমরা বি দ্বারা গুণ করব। দেখো, বি দ্বারা যদি গুণ করো তাহলে কি হবে? প্লাস বি স্কয়ার সি, প্লাস বি দ্বারা গুণ করলে এ বি স্কয়ার, প্লাস বি দ্বারা গুণ করলে বি সি স্কয়ার, প্লাস বি দ্বারা গুণ করলে এ বি সি। আগে থেকেই দেখো কি আছে, একটা এ বি সি। এখন দেখো, আমি তো হুট করে ম্যাথের মধ্যে ঢুকে গেলাম, কিন্তু তোমাদের লাস্ট ক্লাসটাতে যখন আমি করাচ্ছিলাম তখন আমি বলতেছিলাম যে আমি টাইপ অনুযায়ী ম্যাথগুলা সাজাইছি। তো উদাহরণ 16 থেকে আমি কাজের অঙ্কতে ঢুকছি, অনুরূপ ভাবে অনুশীলনীতে ঢুকছি, এবং তাদের মধ্যে একটা সিকোয়েন্স ছিল। তো এখানে অবশ্যই একটা সিকোয়েন্স থাকবে। সিকোয়েন্সটা হচ্ছে, এখানে দেখো টোটাল পদ সংখ্যা কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, টোটাল পদ আছে হচ্ছে 9টি। আর আগের যে ম্যাথটা ছিল, আগের ম্যাথগুলোতে পদ থাকতো হয় 8টি অথবা 6টি, এইভাবে থাকতো, তখন আমরা দুইটা দুইটা নিতাম। এখন তুমি যদি দুইটা কইরা কমন নাও, এ বি বি সি সি এ চক্রক্রম আনতে চাও, তুমি আনতে পারবা না, কারণ এখানে পদ আছে 9টি। তার মানে কি, তোমার তিনটা তিনটা করে নিতে হবে। তিনটা তিনটা করে যদি কমন নাও তাহলে তুমি মিলাইতে পারবা। এখন এই তিনটা তিনটা কমন নেওয়ার জন্য ফার্স্টে তাদের গুছাইতে হবে। এখন তুমি একটু খেয়াল করো, এ বি সি কয়টা আছে? এই ফার্স্টে আছে একটা এ বি সি, এইখানে একটা এবিসি 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 আছে মোট 3টা। তাহলে তোমার কমন সেন্স দাঁড়াবে যে তিনটা এবিসি কে একত্র করা যাবে না, তাহলে তো যোগ হয়ে যাবে, 3 এবিসি হবে। তার মানে এই ম্যাথের মধ্যে এর পরের ম্যাথটাতে আমরা দেখব 3xyz থাকলে তাকে কিভাবে ভাঙা হয়। তাহলে তিনটা এবিসি আলাদা আলাদা করে, যেহেতু আমরা তিনটা কমন নিব, তাহলে খেয়াল করো, প্রথমে আমি এ বি সি নিয়ে আসলাম। এইবার এ বি রিলেটেড পদগুলা নিয়ে আসো। এই যে দেখো, এ স্কয়ার বি প্লাস এ স্কয়ার বি, এখানে সি এ বি সি, এই যে দেখো এ বি স্কয়ার, তাহলে যোগ করে দিলাম প্লাস এ বি স্কয়ার। এ বি রিলেটেড পদগুলা লেখা শেষ। এরপরে আবার একটা এবিসি নিয়ে আসো, প্লাস এবিসি। এই এবিসিটা হয় ফার্স্টে আনবা না লাস্টে আনবা, সমস্যা নাই, গুছানোর সুবিধার জন্য আমি ফার্স্টে আইনে নিতেছি। তাহলে আবার একটা এবিসি নিলাম। তো ধরো এই এবিসিটা নিলাম। এইবার এখানে এবি রিলেটেড পদ, এবার বিসি রিলেটেড পদগুলো একত্র করো। বিসি বি সি, এই দেখো এই যে এখানে একটা বিসি রিলেটেড পদ আছে, তাহলে প্লাস বি স্কয়ার সি, প্লাস এই দেখো বি সি স্কয়ার, বি সি স্কয়ার, প্লাস আরেকটা এবিসি আছে না, তাহলে ওইটাকে লেখা ফেলো, আরেকটা এবিসি লেখা ফেলো। তাহলে প্লাস এ বি সি, প্লাস এবি রিলেটেড বিসি রিলেটেড পদ চলে গেল, এবার আছে সি এবং এ রিলেটেড পদ। তাহলে এই যে এখানে দেখো সি স্কয়ার এ প্লাস সি এ স্কয়ার, সি স্কয়ার এ প্লাস সি এ স্কয়ার। বাস, তিনটা করে পদ বুঝাইছি। কেন? আমার টোটাল পদ ছিল 9টা, তিনটা করে যদি না নেই তাহলে উৎপাদক বিশ্লেষণ হয় না, একটা বাদ থেকে যায়। এইবার আসো কমন নাও, ইকুয়াল টু, এইখানে এ বি এ বি এ বি কমন যায়, তাহলে এ বি যদি কমন নাও এখানে থাকবে সি প্লাস এ প্লাস বি। দেখো মিল পাচ্ছ, এ প্লাস বি প্লাস সি একই তো কথা। প্লাস এখানে দেখো এ বি সি,
বিসি বিসি, তাহলে বি এবং সি কমন যাবে, বিসি কমন গেলে এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি, দেখো এ প্লাস বি প্লাস সি মিল পাইছি, প্লাস এখানেও এ বি সি আছে, সি এ, তাহলে এখানে সি এ কমন যাবে, সি এবং এ চলে গেলে থাকে বি প্লাস সি প্লাস এ। এইবার 9টা পদকে আমি 3টা পদ বানাইছি, 3টা পদকে এখন আমি একটা পদ বানাবো। দেখো সবগুলোর মধ্যে থেকে এ বি সি কমন যায়, এ প্লাস বি প্লাস সি কমন যায়, কমন গেলে প্রথম পদ থেকে থাকে এ বি প্লাস দ্বিতীয় পদ থেকে থাকে বি সি প্লাস তৃতীয় পদ থেকে থাকে সি এ। দেখো তো চক্রক্রম মিলে গেছে কিনা, অ্যান্সার হয়ে গেল কিনা, একাধিক পদকে একটা পদে পরিণত করে ফেলছি, এটাই তো উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। তাহলে যখন পদ সংখ্যা হবে 9টা তখন তোমার 3টা কইরা সাজাইতে হবে, তা না হলে উৎপাদকের বিশ্লেষণ করতে পারবা না। তাহলে অনুশীলনী 7 নাম্বারটা করা যাক, ওই 7-এর ঘটা বাদ আছে। দেখো অনুশীলনী 7-এর ঘ নাম্বারটা, তো স্বাভাবিকভাবে এখানে একটা দুইটা তিনটা আছে, চক্রক্রমে আছে এ ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই, চক্রক্রমে আছে এখানে আছে এক্স ওয়াই জেড। তাহলে তোমাকে উৎপাদক করার জন্য প্রথমত তোমাকে গুণ করে ফেলতে হবে। তাহলে প্রথম কাজ করে ফেলো, এক্স দ্বারা গুণ করলে হবে এক্স ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এক্স, প্লাস ওয়াই দ্বারা গুণ করলে হবে ওয়াই জেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার ওয়াই প্লাস জেড এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার জেড। এই হচ্ছে গুণ করা শেষ, প্লাস 3xyz। এইবার ঘটনা দেখো পদ কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা পদ আছে। এখন 7টা পদ যদি হয় তাহলে তো উৎপাদকে বিশ্লেষণ করতে পারো না, তুমি যদি 3টা 3টা করে নাও তাহলে 6টা, আরো একটা বাদ থাকে, 2টা 2টা করে যদি নাও তাহলে 3টা পাবা, আরো একটা বাদ থাকবে। তো ঘটনা কি, এই যে 3xyz এইটাকে লেখা যায় xyz xyz xyz, 3xyz মানে কি 3টা xyz যোগ অবস্থায় আছে। তাহলে দেখো এখানে আলটিমেটলি পদ আছে 9টা। এই যে 3xyz একে যদি আমি ভেঙে ভেঙে লিখি xyz xyz এবং xyz, তাহলে দেখো 1 2 3 4 5 6 এই পর্যন্ত 6টা, 7 8 9, তার মানে আমার 3টা করে সাজাইতে হবে, বুঝতেই পারতেছি। তাহলে আগেরটাতে যেমন আমি এ বি সি ফার্স্টে নিয়ে নিছিলাম, এখন এক্স ওয়াই জেড ফার্স্টে নিয়ে নিব। তাইলে আসো দেখো সাজানোটা দেখো, এক্স ওয়াই জেড এই হচ্ছে আমি একটা নিলাম, এবার এক্স এবং ওয়াই রিলেটেড পদটা নিয়ে নাও, প্লাস এক্স এবং ওয়াই রিলেটেড এইখানে আছে দেখো একটা এক্স ওয়াই স্কয়ার, আবার এই যে এখানে আছে x এবং y রিলেটেড প্লাস x স্কয়ার y, এরপরে দেখো আর x y রিলেটেড পদ নাই, চলে গেল। প্লাস এখানে 3টা x y z আছে, আরেকটা x y z নাও, x y z, এটুকু একটু ডিফারেন্ট করে দিই, x y z, তাহলে আবার একটা x y z নাও, x y z, তাহলে x y রিলেটেড পদগুলো নিয়ে ফেলছি, x y, এবার y z অথবা z x রিলেটেড নাও। সো আমি YZ রিলেটেড নেই, YZ, তাহলে দেখো এই যে একটা হচ্ছে YZ YZ স্কয়ার, আর এই যে দেখো Y স্কয়ার Z প্লাস Y স্কয়ার Z প্লাস আরেকটা XYZ বাদ আছে না, সেটা লেখো তাহলে XYZ প্লাস, এবার ZX রিলেটেড নাও, তাহলে এখানে আছে হচ্ছে Z স্কয়ার X Z স্কয়ার X আর একটা আছে ZX স্কয়ার, তাহলে প্লাস ZX স্কয়ার। এই দেখো 9টা পদ হয়েছে, তাই না, 1 2 3 4 5 6 7 8 9টা পদ হয়েছে, অর্থাৎ 3টা 3টা করে কমন নিব। সো একদম আগের ম্যাথটা 3টা 3টা করে কমন নাও, xy xy xy, সুতরাং xy কমন যায়, এখানে থাকে z প্লাস এখানে থাকবে একটা y প্লাস এখানে থাকবে একটা x, সো x y z চক্রক্রম চলে আসছে। বাকিগুলো তো এরকমটাই হবে, yz 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 কমন যাবে, yz কমন গেলে থাকবে একটা x প্লাস z প্লাস y, প্লাস এখানে দেখো z এবং x কমন যাবে, zx কমন গেলে এখানে কি থাকবে y প্লাস একটা z থাকবে প্লাস একটা x থাকবে। এই তো ঘটনা। এবার দেখো ব্র্যাকেটের ভিতরে y প্লাস z প্লাস x, x প্লাস y প্লাস z একই কথা কিনা, যদি একই কথা হয় তাহলে তুমি এখন কি কমন নিবা, x প্লাস y প্লাস z, এটাই তো তোমার কমন নেওয়া উচিত। কমন নিলে প্রথম পদ থেকে থাকবে xy প্লাস পরের পদ থেকে থাকবে yz প্লাস এর পরের পদ থেকে থাকবে zx, এই হচ্ছে অ্যানসার। দেখো তো এর থেকে সহজ আর হতে পারে কিনা, এর থেকে বেশি লাইন চাইলেও তুমি করতে পারবা না,
আর কি ম্যাথ, এইটুকুই তো। সো আশা করি বুঝতে পারছো। এখন চলো পদ্ধতি 2 আমরা একটু দেখব। দেখো উদাহরণ 15 নাম্বারটা আমি লাস্ট ক্লাসে ফার্স্ট উদাহরণ 15 নাম্বার ম্যাথটা করে নিয়েছিলাম, এবং লাস্ট ক্লাসে ম্যাথগুলো করার সময় আমি বারবার বিভিন্ন জায়গায় হিসাব মিলায়া মিলায়া করার চেষ্টা করছি, যাতে তোমরা বুঝতে পারো যে এক জায়গায় দুই জায়গায় যদি কাটাকাটি হয়, প্রথম অ্যাটেম্পে যদি না মিলে তাহলে পরবর্তী অ্যাটেম্প নিলে ইনশাআল্লাহ মিলে যাবে। এর জন্য আমি চেষ্টা করছিলাম ম্যাথগুলো যাতে জানি তোমাদের ভিতরে ফিল করতে পারো, অ্যাডপ্ট করতে পারো ভালো করে ম্যাথগুলো। এখন আসো পদ্ধতি 2। এই পদ্ধতি 2 বোঝার জন্য তোমার চক্রক্রমটা ভালো করে আবার বুঝতে হবে। সো চক্রক্রম নিয়ে আবার দুই একটা কথা বলি। চক্রক্রম হচ্ছে, মনে করো তিনটা রাশি যদি চক্রক্রমে থাকে, এ বি এবং সি, এই রাশি তিনটি যদি চক্রক্রমে থাকে তাহলে লিখতে হবে এ বি, বি সি, সি এ। এখানে এ প্লাস বি থাকতে পারে, বি প্লাস সি থাকতে পারে, সি প্লাস এ থাকতে পারে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার থাকতে পারে, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার থাকতে পারে, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার থাকতে পারে, আবার প্লাসও থাকতে পারে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার এবং সি স্কয়ার প্লাস এ স্কয়ার। যদি তোমাকে কোনোভাবে বলে দেয় এক্স ওয়াই জেড চক্রক্রমে আছে, তার মানে কি তুমি শিওর যে এক্স ওয়াই জেড চক্রক্রমে আছে। এক্স ওয়াই জেড চক্রক্রমে আছে, এই কথাটা বলা মানে কি তুমি শিওর যে এক্স ওয়াই জেড চক্রক্রমে আছে, এবং তাদের একটা রাশির কথা বলে দিল যে একটি রাশি কত, চক্রক্রমের একটি রাশি তোমাকে বলে দিছে যে একটি রাশি হচ্ছে জেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এক্স ওয়াই জেড চক্রক্রমে আছে এবং একটি রাশি হচ্ছে জেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাইলে তুমি একদম সন্দেহাতীত ভাবে বলতে পারো অপর দুইটি রাশি হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এবং ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। যদি অপর দুইটি রাশি এই দুইটা না হয় তাহলে তোমাকে বুঝতে হবে এক্স ওয়াই জেড চক্রক্রমেই নাই। যদি চক্রক্রমে থাকে তাহলে একটা রাশি যদি জেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার হয়, অপর দুইটি রাশি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার হতে বাধ্য। আমি সহজ উদাহরণ দেই, এবিসি চক্রক্রমে আছে, তোমাকে কোনোভাবে বলে দিল যে এবিসি চক্রক্রমে আছে, তাদের একটি রাশি হচ্ছে এ প্লাস বি, তাহলে অপর দুইটা তোমাকে বলতে হবে না, তুমি 100% শিওর থাকবে অপর দুইটা হবে বি প্লাস সি এবং সি প্লাস এ, থাকতেই হবে, তা না হলে এবিসি চক্রক্রমে থাকতে পারে না। যদি এবিসি চক্রক্রমে থাকে, একটা উৎপাদক এ প্লাস বি হইলে অপর দুইটা রাশি হবে বি প্লাস সি, সি প্লাস এ। এটা হচ্ছে চক্রক্রমের একদম বৈশিষ্ট্য ধর্ম, এটা হবে, হতেই হবে, বাধ্য। তাহলে এবার আসো, আমাদের যে উপরে যে রাশিটা আছে এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই কনসেপ্টটা আমরা কাজে লাগাইতে পারি। ভাগশেষ উপপাদ্যতে আমরা যেইভাবে চালাকি করে একটা উৎপাদক বের করে নিতাম, এরপরে গুণ করে করে বাকি উৎপাদকগুলা বের করতাম, এখানেও অনেকটা ওই চালাকির টেন্ডেন্সিটা আনতে হবে তোমাকে। এইখানে দেখো বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি, তারা চক্রক্রমে আছে। এখন এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ অ্যান্সার আমি পাইতেও পারি, নাও পাইতে পারি, শিওর না, পাওয়ার সম্ভাবনা 90%। সামনে একটা চিহ্ন এদিক সেদিক হতে পারে, কিন্তু চক্রক্রমের পাওয়ার সম্ভাবনা 90%। এবার ঘটনা হচ্ছে এ মাইনাস বি প্রদত্ত সমীকরণের একটা উৎপাদক হবে কি হবে না, এটা একটু শিওর হওয়া যাক। যদি এ মাইনাস বি আমি শিওর হতে পারি যে প্রদত্ত সমীকরণের একটা উৎপাদক, তাহলে যেহেতু তারা চক্রক্রমে আছে তাহলে বি মাইনাস সি এবং সি মাইনাস এ হয়ে যাবে অপর দুইটি উৎপাদক। কথা কি বোঝানো গেল? এখন তুমি এ মাইনাস বি শিওর না হয়ে তুমি চাইলে বি মাইনাস সি, সি মাইনাস এ যে কোনো একটা শিওর হতে পারো। যেহেতু চক্রক্রমে আছে, একটা শিওর হলে অপর দুইটা যে হবে সেটা তো আমরা মাত্রই দেখে আসলাম। আচ্ছা, এখন এ মাইনাস বি এইটা হচ্ছে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক হবে কি হবে না, এটা কিভাবে শিওর হওয়া যায়? ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে। কি রকম? এ মাইনাস বি যদি প্রদত্ত সমীকরণের উৎপাদক হয় তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু কত হবে? 0 হবে, এত বা এ ইকুয়াল টু কত হবে? বি হবে। তাহলে প্রদত্ত সমীকরণে যেই যেই জায়গায় এ আছে ওই জায়গাগুলোতে বি বসাও, বসানোর পরে যদি সমীকরণ সিদ্ধ হয়
তাইলে তুমি বুঝবা যে হ্যাঁ a মাইনাস বি প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। তোমার মন চাইছে তুমি বি মাইনাস সি দ্বারা বুঝতে চাচ্ছ, তাহলে বি মাইনাস সি যদি উৎপাদক হয় তাহলে বি মাইনাস সি ইকুয়াল টু জিরো হবে, বা বি ইকুয়াল টু কত, সি। তাহলে যেই যেই স্থানে বি আছে ঠিক সেই স্থানে বি এর পরিবর্তে সি বসাই দিবা। যদি সমীকরণ সিদ্ধ হয় তাহলে তুমি বুঝতে পারবা বি মাইনাস সি প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। অনুরূপ সি মাইনাস এর ক্ষেত্রে সি ইকুয়াল টু এ। সো আমরা কি করব, a মাইনাস বি ইকুয়াল টু জিরো, এইটা প্রদত্ত সমীকরণের উৎপাদক হবে কি হবে না আগে এটা একটু শিওর হওয়া যায়। তাহলে এর পরিবর্তে বি বসাবো আমরা। তাহলে যেই জায়গায় বি সি ইন্টু বি মাইনাস সি, এই জায়গাতে তো আমার কোনো কথা নাই, প্লাস এই যে দেখো সি ইন্টু এর পরিবর্তে কি বসাইতে হবে, বি ইন্টু এই যে দেখো সি মাইনাস এর জায়গায় কি বসাইতে হবে, বি প্লাস এই যে দেখো এর জায়গায় বসাইতে হবে বি ইন্টু বি, এই যে এর জায়গায় বসাইতে হবে বি মাইনাস বি। দেখো তো কি কি করতে পারছি আমি। এই যে এখানে এ ছিল এর পরিবর্তে বি বসাইছি, এইখানে এ ছিল এর পরিবর্তে বি, এইখানে এ ছিল এর পরিবর্তে বি, এইখানে এ ছিল এর পরিবর্তে বি। এবার ক্যালকুলেশন একটু করে দেখা যাক যে সমীকরণটা সিদ্ধ হয় কিনা। বি থেকে বি বাদ গেলে জিরো, কোনো কিছুর সাথে জিরো গুণ হইলে জিরো, এই অংশ জিরো নো ডাউট। তাহলে এটা একটু গুণ করতে হবে কারণ এটা সরাসরি হচ্ছে না। তাইলে বি স্কয়ার সি, বি দ্বারা সি কে গুণ করো, বি স্কয়ার সি মাইনাস বি সি স্কয়ার, এখানে গুণ করো প্লাস বি সি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি। এটা তো আগে থেকেই জিরো। এইবার দেখো তো তুমি একটু তাকাও, প্লাস বি সি স্কয়ার, সরি প্লাস বি স্কয়ার সি মাইনাস বি স্কয়ার সি মাইনাস বি সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার ইকুয়াল টু জিরো। চমৎকার। তার মানে a মাইনাস বি ইকুয়াল টু জিরো হলে a ইকুয়াল টু বি, a এর স্থলে b দ্বারা সমীকরণটি সিদ্ধ করাইছি, জিরো হয়ে গেছে, ভাগশেষ নাই, ভাগশেষ জিরো। সুতরাং আমি বলতে পারি, অতএব আমি কি ডিসিশন নিতে পারি না, a মাইনাস বি হবে প্রদত্ত প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক, প্রদত্ত সমীকরণ এর একটি উৎপাদক। আচ্ছা, এই কথাটা যদি বলতে পারি তাহলে a মাইনাস বি প্রদত্ত সমীকরণটা একটা চক্রক্রমিক সমীকরণ, এটা নিয়ে এত সন্দেহ নাই। দেখো b মাইনাস সি, সি মাইনাস এ, a মাইনাস বি, আমরা চক্রক্রম তো ফার্স্টেই শিখছি ক্লাসে। তাহলে প্রদত্ত সমীকরণ যদি একটা চক্রক্রমিক সমীকরণ হয় তাহলে a মাইনাস বি প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক হলে অপর উৎপাদক দুইটা তোমাকে বলে দিতে হবে, অপর উৎপাদক দুইটা কি হবে, অপর উৎপাদক দুইটি b মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এখানেই অ্যান্সার শেষ হতে পারতো, কিন্তু এখানে অ্যান্সার শেষ না। তাহলে ম্যাথটা কিভাবে করব, a মাইনাস বি প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক, এটা আমরা শিওর হয়ে গেছি। এখন কিভাবে লিখতে হবে, এই যে দেখো লেখাটা কিভাবে লিখতে হবে, অতএব বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু, এর উৎপাদক কি কি হবে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। যেহেতু উৎপাদক সুতরাং গুণ অবস্থায় থাকবে, তাই না, এখানে একটা ধ্রুবক সংখ্যা থাকবে কে। এখানে আরো দুইটা কথা আছে, নিচে দেখা যায়, হ্যাঁ দেখা যায় পারফেক্টলি। তাইলে দেখো উৎপাদকের বিশ্লেষণ কিন্তু হয়ে গেছিল, কিন্তু এখানে একটা সংখ্যা আছে কে, এক নাম্বার পয়েন্ট। তাহলে এখানে পয়েন্ট কয়টা, দুইটা। এক নাম্বার পয়েন্ট হচ্ছে কে, এটা একটা ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যার মান বের করতে হবে, কারণ তোমার সমীকরণের মধ্যে কোথাও কে নাই, তাইলে এর উৎপাদক গুলার মধ্যেও কে থাকতে পারবে না। এক নাম্বার পয়েন্ট, এই কে এর মান বের করতে হবে, এটা কোনো বিষয়ই না, এটা খুব সিম্পল, আমরা কে এর মান বের করব। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এই যে সমীকরণ, এই সমীকরণকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমি তিনটা রাশি পাইছি, পদ একটা কিন্তু রাশি তিনটা, a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আরো কোন রাশি তো পাইতেও পারি, a প্লাস বি প্লাস সি, অথবা a মাইনাস বি মাইনাস সি, চক্রক্রমেই তো আসতে পারে, অথবা a b প্লাস বি সি প্লাস সি এ, অথবা a b মাইনাস বি সি মাইনাস সি এ। চক্রক্রমিক রাশির তো অভাব নাই, আমি তো এটাও পাইতে পারি, a b প্লাস বি সি প্লাস সি এ, আসতে পারে না। এখন তুমি কিভাবে শিওর হবা যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমি এই তিনটা রাশির বাহিরে অন্য কোন রাশি পাবো না, এটা তো তোমার শিওর হইতে হবে। এখন এইটা শিওর হওয়ার জন্য দুই নাম্বার শর্ত হচ্ছে তোমার মাত্রা হিসাব করতে হবে। কি হিসাব করতে হবে, মাত্রা হিসাব করব। এখন দেখো যেই রাশিটা দেওয়া আছে এই রাশির সর্বোচ্চ মাত্রা কত, দেখো
যেই রাশি দেওয়া আছে এই রাশির সর্বোচ্চ মাত্রা হচ্ছে এইখানে বি সি এবং বি যদি গুণ করো তাহলে দেখো কত পাও, বি স্কোয়ার সি, মাত্রা হচ্ছে 3। আবার বি সির সাথে যদি সি গুণ করো তাও মাত্রা পাও 3, সি এর সাথে যদি সি গুণ করো মাত্রা পাও 3, তার মানে প্রদত্ত রাশির মাত্রা হচ্ছে 3। তাহলে বাম সাইডের মাত্রা কত, 3। এবার আমি উপরে কিছু কিছু মুছে আমি একটু জায়গাটা ফ্রি করি, এই যে যে সিদ্ধ করাইছি এই জায়গাটা আমি একটু ফ্রি করি, এটা তোমরা লিখে নাও। আচ্ছা, এখন প্রদত্ত রাশির মাত্রা কত একটু দেখো, তোমরা নিচে লিখবা প্রদত্ত রাশির মাত্রা হচ্ছে 3, তার মানে এটা একটা 3 মাত্রার বহুপদী। তুমি যে উৎপাদকটা পাইছো দেখো তো উৎপাদকের মাত্রা কত, উৎপাদকের মাত্রা 3 হবে কিনা বলো তো? 3 কেন হবে না? সর্বোচ্চ মাত্রা কোথা থেকে পাবো? প্রথম পদগুলা গুণ করলে সর্বোচ্চ মাত্রা পাবো, এর সাথে যদি বি গুণ করো তাহলে এ বি, তার সাথে সি গুণ করলে কি পাবো, এ বি সি, মাত্রা 1 1 1, তিনটাই যেহেতু চলক, তিনটা মাত্রা যদি যোগ করি তাহলে আমি এখানে মাত্রা কত পাই, 3। তার মানে এই রাশি তিনটাকে যদি গুণ করো তুমি সর্বোচ্চ মাত্রা পাবা 3। তাহলে বাম সাইডে প্রদত্ত সমীকরণের মাত্রা 3। আমরা জানি মাত্রা যদি 3টা থাকে তাহলে সমাধান 3টা পাই, উৎপাদক 3টা পাই। ভাগশেষ উপপাদ্য পদ্ধতিতে করে আসছো না? যেমন সরকারি উদাহরণ বারবার যেটা দিছি, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে x এর মাত্রা আছে 2টা, তুমি x এর মান পাইছো 2টা, x এর মান পাইছো 2,3। তাহলে আমাদের প্রদত্ত রাশির মাত্রা আছে 3টা, তাহলে আমি যে উৎপাদক পাবো সেখানেও আমি 3টা উৎপাদক পাবো এবং 3টা মান পাবো। কথা কি বুঝাইতে পারছি? তাহলে বিক্রিয়ক বলতেছি, কেমিস্ট্রির সাথে মিল হয়ে গেছে। প্রদত্ত রাশির মাত্রা 3, উৎপাদকের মাত্রাও 3, সুতরাং আর কোন রাশি যোগ বা গুণ অবস্থায় থাকতে পারে না। এ বি প্লাস বিসি প্লাস সি এ এই টাইপের কোন রাশি থাকতে পারে না, অথবা এ প্লাস বি প্লাস সি এটাও তো থাকতে পারতো, এ মাইনাস বি মাইনাস সি এটাও তো থাকতে পারতো। এগুলা আর কোন রাশি থাকতে পারে না। কি করে শিওর হলাম? প্রদত্ত রাশির সর্বোচ্চ মাত্রা 3, উৎপাদকের সর্বোচ্চ মাত্রা 3, সুতরাং আর কোন রাশি থাকতে পারে না। এইবার কাজ হচ্ছে কে এর মান বের করা। কে এর মান বের করা খুবই সহজ। সমীকরণের বাম পাশে এবং ডান পাশে আমি এ বি সি এর মান বসাবো। এখন এ বি সি এর মান আমি কি বসাবো? ঐচ্ছিক, এমন মান বসাবো যাতে ডান সাইড 0 না হয়। দেখো এর মান যদি আমি 1 বসাই, এই বি এর মানও যদি তুমি 1 বসাও, তাইলে দেখো তো এর মান 1, বি এর মান 1 ইকুয়াল টু 0 হয়ে গেল কিনা? সমীকরণের ডান সাইড যদি 0 হয় তাহলে সম্পূর্ণটাই 0 হয়ে যাবে। তার মানে ডান সাইড 0 বানানো যাবে না, বাকি দুনিয়ার যে কোনো মান তোমার মন চাইলে বসাইতে পারো। এখন এর মান 1 বসাইছি, তুমি বি এর মান 2 বসাই দাও, বি এর মান 2 বসাইলে দেখো কোথাও সমীকরণ 0 হয় না। এবার সি এর মান কত বসাইবা? দেখো এর মান যেহেতু 1 বসাইছো, এখানে সি এর মানও যদি 1 বসাও তাহলে 1 মাইনাস 1 কাটা গেলে আবার 0 হয়ে যায়, তাহলে সি এর মান 1 বসানো যাবে না। তাহলে সি এর মান কি বসানো যায়? তুমি চাইলে -1 বসাইতে পারো অথবা সি এর মান 0 বসাইতে পারো। দেখো তো এখানে যদি সি 0 হয় তাহলে কি সমীকরণ কোথাও 0 হচ্ছে? হচ্ছে না। তাইলে এইবার ঘটনা হচ্ছে আমি এই মানগুলো আমার ইচ্ছা মতো বসাবো, বসায় আমি কে এর মান বের করব। তাইলে দেখো তো, অতএব মান বসানোটা আমি একটু দেখাই দেই। বি এর মান কত বসাইছি? 2 ইনটু সি এর মান কত বসাইছি? 0, তার মানে এই পুরা রাশিটাই 0। এইখানে সি এর মান কত বসাইছি? তাহলে এই যে পুরা রাশিটাই 0, সি যেখানে 0 আছে এই পুরা রাশিটাও হয়ে যাবে সি গুণ অবস্থায় আছে এর সাথে, সি এর মান 0 হইলে এটা 0, পুরাটাই 0। এইখানে আসো, এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 2, 1 ইনটু 2 মানে কি? 1 ইনটু 2 মানে হচ্ছে 2, আর এইখানে ব্র্যাকেটের ভিতরে কি থাকবে? এর মান 1, বি এর মান 2, দ্যাট মিন্স হচ্ছে -1 ইকুয়াল টু কে ইনটু এর মান কত বসাচ্ছি? 1 মাইনাস বি এর মান কত বসাচ্ছি? 2 ইনটু বি এর মান 2 বসাচ্ছি মাইনাস সি এর মান 0 ইনটু সি এর মান 0 বসাচ্ছি, এর মান হচ্ছে -1। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। আমি উপরের লাইনে হ্যাঁ দেখো দেখো, এবার ক্যালকুলেশন করে একটু উপরের দিকে যাও। 2 এবং -1 গুণ করলে কত হয়? -2 ইকুয়াল টু, এইখানে দেখো এই 1 থেকে -2 গেলে -1, তাহলে কে ইনটু এখানে কত হয়? -1।
এখানে 2 থেকে যদি 0 যায় তাহলে কি থাকবে, 2ই থাকবে। এখানে 0 থেকে -1 গেলে এখানে হবে -1। এবার আরেকটু উপরের লাইনে যাই। তোমরা তো নিচে নিচে স্টেপ বাই স্টেপ করবা, আমার একটু এলোমেলো হয়ে গেল কারণ আমার বোর্ডে জায়গা কম ডেফিনেটলি। তাহলে দেখো -2, এই যে যে মানটা বসাইছি এটা ব্র্যাকেটে থাকলো, ইকুয়াল টু, এবার দেখো মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, 1 এবং 1 গুণ করলে 1ই হবে, 1 এর সাথে 2 গুণ হলে দেখো এখানে থাকবে 2 ইনটু কে। এই 2 যদি কেটে দাও তুমি দেখো কে এর মান পাচ্ছ হচ্ছে -1। এখন কে এর মান যদি -1 বসাও তাহলে দেখো ঘটনা কি হবে, অতএব বিসি ইনটু বি মাইনাস সি প্লাস সি এ ইনটু সি মাইনাস এ প্লাস এ বি ইনটু এ মাইনাস বি ইকুয়াল টু কে এর পরিবর্তে মাইনাস এ মাইনাস বি ইনটু বি মাইনাস সি ইনটু সি মাইনাস এ। এই হচ্ছে তোমার নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ। কথা কি বুঝাইতে পারছি? তাহলে দেখো এই ফার্স্ট ম্যাথটা বোঝানোর জন্য তোমার কাছে অনেক জটিল মনে হইলো যে এতক্ষণ সিম্পলি গুণ কইরা আমি ম্যাথটা মিলাই ফেলতে পারতাম, কিন্তু আপনি ম্যাথটাকে অনেক বড় করছেন। হ্যাঁ, প্রথম স্টেপে তোমার কাছে তাই মনে হবে, কারণ প্রথম স্টেপে এই যে মাত্রা মাত্রা বোঝাইতে আমার সময় লাগলো, কিন্তু তুমি দেখা মাত্র বুঝতে পারবা যে এখানে সর্বোচ্চ মাত্রা 3, এখানেও মাত্রা 3, দেখা মাত্র বুঝবা যখন তুমি এই সিস্টেমটা বুঝে যাবা। এরপরে এই যে মানটা বের করতে, হ্যাঁ একটু সময় লাগবে মানটা বের করতে, কিন্তু খুব বেশি সময় কিন্তু লাগে না মান বের করতে। কথা কি বুঝাইতে পারছি? আর একটা ম্যাথ এই সিস্টেম একটু দেখাই তোমাদের, অনুশীলনীর একটা ম্যাথ খুব বড় করে করছিলাম আমরা, ওই ম্যাথটা এই সিস্টেমে দেখবো। দেখো এই ম্যাথটা আমরা একটু পদ্ধতি 2 অবলম্বন করে করি এবং এটাকে একটু শর্ট করার চেষ্টা করব, তাহলে তোমরা বুঝতে পারবা এই ম্যাথটা তোমাদের মনে আছে কিনা। অনেক বড় হয়েছিল কিভাবে, প্রথমত x প্লাস 1 হোল স্কয়ার, এটা সূত্র ভাঙাইছি, পরে y এর সাথে গুণ করছি, z এর সাথে গুণ করছি, এইভাবে গুণ করার পরে 2xyz ওই অংশটা 0 হয়ে যায়, x প্লাস y প্লাস z মাইনাস x ওই অংশটা 0 হয়, বাকি অংশ হচ্ছে আবার উৎপাদকে বিশ্লেষণ করা লাগে। সুতরাং বুঝতেই পারতেছে এটা বড় একটা ম্যাথ, লাস্ট ক্লাস যারা করছো তারা জানো এটা বড় একটা ম্যাথ। এটা হচ্ছে 7 এর ওমো নাম্বারটা, তোমাদের বইয়ের 7 এর ওমো নাম্বার অঙ্ক, 7 এর ওমো। আচ্ছা, এখন এটাকে পদ্ধতি 2 ব্যবহার করে করতে গেলে কি করতে হয় দেখো, y minus z, z minus x, x minus y, y minus z, z minus x, x minus y। সো এখান থেকে তুমি কি বুঝতেছো, এটা একটা চক্রক্রমে আছে, সুতরাং এর উৎপাদকগুলা কি হতে পারে, y minus z, z minus x, x minus y এর মধ্যে হতে পারে। তো আমি কি করব, আমি দেখব x minus y এটার একটা উৎপাদক কিনা, যদি হয় তাহলে x minus y equal to 0 হবে, যদি উৎপাদক হয় এত বা, তাহলে x ইকুয়াল টু কত হবে, y। এখন x এর মান y এই সমীকরণে বসাবো, বসানোর পরে আমি দেখব যদি সিদ্ধ হয় তাহলে x মাইনাস y একটা উৎপাদক হবে, যদি x মাইনাস y উৎপাদক হয় তাহলে চক্রক্রম অনুসারে y মাইনাস z এবং z মাইনাস x ও অবশ্যই উৎপাদক হবে। তাহলে আমি একটু সিদ্ধ করাই, অতএব দেখো তো যেই যেই জায়গায় x আছে সেই জায়গায় y হবে, এইখানে y হবে, এইখানে y হবে, এইখানে y হবে। আমি একটু সিদ্ধ করাচ্ছি, তোমরা আবার এগুলাকে স্কয়ার মনে করো না। তাহলে দেখো y প্লাস 1 হোল স্কয়ার ইনটু y মাইনাস z প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইনটু z মাইনাস x এর জায়গায় হবে y প্লাস z প্লাস 1 হোল স্কয়ার ইনটু x এর জায়গায় হবে y মাইনাস y। দেখো আমি ঠিক মতো লিখছি কিনা, এখানে x ছিল, x এর জায়গায় y করছি, এখানে x এর জায়গায় y করছি এবং এখানে x এর জায়গায় y। এবার একটু ক্যালকুলেশন করা যাক। দেখো y মাইনাস y তার মানে এই রাশিটা সম্পূর্ণ 0, এটা নিয়ে ক্যালকুলেশনের কিছু নাই, এই দুইটা অংশ নিয়ে কাজ করতে হবে। দেখো এখানে y মাইনাস z, এখানে z মাইনাস y, এখানে y প্লাস 1 হোল স্কয়ার, এখানে y প্লাস 1 হোল স্কয়ার। তো একবারে কাজটা করা যায়, এটা কি হয় y স্কয়ার প্লাস টুয়াইস y প্লাস 1 ইনটু y মাইনাস z প্লাস এখানে দেখো y স্কয়ার প্লাস টুয়াইস y প্লাস 1 ইনটু z মাইনাস y। বোঝাই যাচ্ছে সেম জিনিসের সাথে y মাইনাস z এবং z মাইনাস y যদি গুণ হয় তাহলে সিদ্ধ হয়ে যাবে, 0 হয়ে যাবে। তারপর আমি একটু দেখাই দিই, তাহলে y এবং y স্কয়ার যদি গুণ করো তাহলে তুমি কি পাচ্ছ, y কিউব পাচ্ছ, প্লাস এখানে পাচ্ছ 2y স্কয়ার, প্লাস পাচ্ছ শুধু y মাইনাস y স্কয়ার z মাইনাস 2yz, আরেকটা কি পাচ্ছ মাইনাস z পাচ্ছ। এখানে আসো,
প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস 2y স্কোয়ার, সরি জেড দ্বারা গুণ করি, জেড দ্বারা গুণ করে নেই, y স্কোয়ার জেড প্লাস 2yz মাইনাস 2y স্কোয়ার, এরপরে মাইনাস ওয়াই দ্বারা গুণ করো। আরে বারবার ভুল করতেছি কিনা, ওয়াই স্কোয়ার জেড জেড দ্বারা গুণ করো, 2yz জেড দ্বারা গুণ করো, আবার জেড দ্বারা গুণ করো, তাহলে হবে শুধু প্লাস জেড। এইবার মাইনাস ওয়াই দ্বারা গুণ করো, তাহলে হবে মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই দ্বারা গুণ করো মাইনাস 2y স্কোয়ার, সরি এটা ওয়াই কিউব, ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ার কে গুণ করলে হবে ওয়াই কিউব মাইনাস 2y স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ইকুয়াল টু, দেখো প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 2y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, এরপরে প্লাস ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস 2yz প্লাস 2yz মাইনাস, দেখো ইকুয়াল টু 0। তাহলে তুমি বলতে পারতেছো যে x মাইনাস ওয়াই প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। যদি তাই হয় তাহলে অপর উৎপাদকগুলো কি হবে? অপর উৎপাদকগুলো হবে y মাইনাস জেড এবং z মাইনাস x। আচ্ছা, তাহলে এটাকে কিভাবে লেখা যাবে, কিভাবে এটাকে লিখবো কিভাবে? অতএব দেখো কিভাবে লিখতে হবে, x প্লাস 1 হোল স্কয়ার ইন্টু y মাইনাস জেড প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইন্টু z মাইনাস x প্লাস z প্লাস 1 হোল স্কয়ার ইন্টু x মাইনাস y ইকুয়াল টু, অবশ্যই একটা ধ্রুবক দিতে হবে, একটা ধ্রুবক হচ্ছে k। উৎপাদকগুলা কি পাইছি? একটা পাইছি হচ্ছে x মাইনাস y, তাহলে অপর দুইটা কি হবে? y মাইনাস z এবং z মাইনাস x হইতে বাধ্য। এবার আসো y মাইনাস z z মাইনাস x পেয়ে গেছি, কথা হচ্ছে x প্লাস y প্লাস z অথবা x মাইনাস y মাইনাস z অথবা xy yz zx এই ধরনের কোন রাশির সাথে থাকবে কিনা এটা একটু খেয়াল করতে হবে। এবার বাম সাইডে মাত্রা দেখো, বাম সাইডে মাত্রা হচ্ছে সর্বোচ্চ মাত্রা 3, তুমি খেয়াল করে দেখো এখানে পাবো x স্কয়ার, x স্কয়ারের সাথে যদি y গুণ করো তাহলে হবে মাত্রা 3, তুমি বাম সাইডে সর্বোচ্চ মাত্রা 3 পাবা। মাত্রা কিভাবে বের করবে? যে কোনো একটাকে গুণ করো, এটা হবে z স্কয়ার প্লাস 2yz প্লাস 1, আমি এমনি রাফ দেখাচ্ছি, ইনটু x মাইনাস y। এটাকে যদি গুণ করো z স্কয়ারের সাথে x গুণ করলে হবে z স্কয়ার x, এটার মাত্রা কত? এটার মাত্রা 3। এরপরে 2z এর সাথে যদি x গুণ করো তাহলে 2zx, এটার মাত্রা 2। আমরা জানি সর্বোচ্চ মাত্রা যেটা সেটাই হবে প্রদত্ত রাশির মাত্রা, সর্বোচ্চ মাত্রা অনুযায়ী নামকরণ করা হয়। যদি সর্বোচ্চ মাত্রা 3 হয় তাহলে সেটা 3 ঘাত সমীকরণ, সর্বোচ্চ মাত্রা 5 হইলে 5 ঘাত সমীকরণ বা 5 মাত্রিক সমীকরণ। বাম সাইডে মাত্রা 3, ডান সাইডেও দেখো তো তোমার মাত্রা 3 কিনা, x y z কে গুণ করলে আমি মাত্রা 3 পাবো। সুতরাং অন্য কোনো রাশি থাকতে পারে না, যেগুলো আমি লিখছিলাম মুছে ফেলছি। তাইলে আমি শিওর যে এই রাশির উৎপাদক হবে এইটা। শুধুমাত্র একটা বিষয় শিওর হইতে হবে, সেটা হচ্ছে এই কে এর মান। এই কে এর মান কি হতে পারে? এই কে এর মান 1 2 3 4 0 যে কোনো কিছুই হতে পারে। এই কে এর মান 0 কিন্তু হতে পারে, কারণ এই কে এর মান যদি 0 হয় সম্পূর্ণ রাশিটা 0 হয়ে যাবে। আমরা কি জানি 0 একটি বহুপদী, কথাটা কি জানি না 0 একটি বহুপদী? আচ্ছা, তাইলে এখন এই কে এর মান বের করার জন্য x y এবং z এর মান ধরতে হবে। এখন তুমি x এর মান কি ধরবা? একটু সহজে ধরার জন্য x ইকুয়াল টু 1 ধরে ফেলো। x ইকুয়াল টু যদি 1 ধরো, তুমি y ইকুয়াল টু 1 ধরতে পারবা না, কারণ x এর মানও 1, y এর মানও যদি 1 ধরো তাহলে 1 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 0। এইখানে কোনো রাশি 0 বানানো যাবে না, এমন মান ধরতে হবে যাতে কোনো রাশি 0 না হয়, তাহলে সম্পূর্ণটা 0 হয়ে যাবে। তাহলে x এর মান যেহেতু 1 ধরছো, y এর মান 2 ধরে ফেলো, আগের মেথড y এর মান 2 ধরছিলাম। এবং z এর মান তুমি কি ধরবা? z এর মান 0 ধরাটাই নিরাপদ। দেখো z এর মান, তাহলে সমীকরণটা ছোট হয়ে যায়। এইবার বাম সাইডে x y z এর মান বসাবা, ডান সাইডে x y z এর মান বসাবা। মান বসানোর পরে তুমি ক্যালকুলেশন করে k এর মান এখানেও -1 পাবা। k এর মান কত পাবা? -1 পাবা। ওই -1টা যদি এখানে বসাই দাও, এই যে k আছে এই k এর পরিবর্তে একটা মাইনাস দিয়ে দিবা, বাকি x y y z এবং z x, এই হচ্ছে অ্যানসার। তাহলে আমি পদ্ধতি 2 ব্যবহার করে আমি ফার্স্টে চক্রক্রমের যে কোনো একটা রাশিকে উৎপাদক হয় কিনা শিওর হব। যদি উৎপাদক হয় তাহলে অপর রাশি দুইটা অবশ্যই চক্রক্রম অনুসারে আসবে, y z z x।
আরো কিছু রাশি থাকতে পারে, সেই ক্ষেত্রে আমি মাত্রাটা দেখে নিব। বাম সাইডের মাত্রা যদি ডান সাইডের মাত্রা সমান হয়ে যায় তাহলে আর কোনো রাশি নাই, কিন্তু বাম সাইডে মাত্রা 4, ডান সাইডে মাত্রা 3, সেই ক্ষেত্রে কিন্তু এ এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স আসতে পারে, কারণ আমরা গত ক্লাসের শুরুতে একটা আদর্শ দ্বিঘাত বিশিষ্ট চক্রক্রমের আমরা সমীকরণ দেখছিলাম। আচ্ছা, এরপরে কে এর মান বের করতে হবে। কে এর মান 1 2 3 যে কোনো কিছু আসতে পারে, মাইনাস আসতে পারে, জিরো আসতে পারে। এই হচ্ছে পদ্ধতি 2। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা পদ্ধতি 1 অবলম্বন করে ম্যাথ করো। সো আমি চেষ্টা করছি অনেক বেশি পরিমাণ ম্যাথ করানোর জন্য। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের যে সরলীকরণ যে ম্যাথ আছে সরল, ওইগুলো তো চক্রক্রমে সাহায্য করতে হয়, ওই সরল গুলা করাবো। এরপরে বিশেষ কিছু কেস আছে, এই যে 1/a³ প্লাস b³ এইগুলা করাবো। তাহলে আর দুইটা ক্লাস, একটা ক্লাসে সরল, আরেকটা ক্লাসে যে বিশেষ কিছু সূত্র আছে ওইগুলা করাবো। এরপরে আমরা আংশিক ভগ্নাংশতে ঢুকে যাব, এবং আংশিক ভগ্নাংশ 2024-এর যত বোর্ড এবং 2024-এর টেস্ট পেপারের যত ম্যাথ আছে সবগুলা থেকে আমি বাছাই করে উদাহরণগুলাকে প্র্যাকটিস করাই দেব ইনশাল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। আর ডিসেম্বর মাস যাচ্ছে, একটু অফলাইনে একটু ব্যস্ততা, আবার একটু ঘোরাঘুরি, সবকিছু মিলে রেগুলার ওইভাবে ক্লাস দিতে পারতেছি না। So, আমি আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখিত। চেষ্টা করব খুব দ্রুত প্লে লিস্টটা সম্পূর্ণ করার। ভালো থাকো।